আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আমার 231 নম্বর লেকচার শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, 231 নম্বর লেকচারের শুরুতে তোমাদের প্রতি আহ্বান রাখবো আমার ইউটিউব চ্যানেল ফ্লার বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। ফ্লার বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে আশা করি তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে একাদশ শ্রেণীর ভেক্টর অধ্যায় থেকে দুই একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার প্রথম টপিকস হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন। স্কেলার গুণন বা কি গুণন? ডট গুণন। তোমরা যারা নবম দশম শ্রেণীতে উচ্চতর গণিত যাদের উচ্চতর গণিত ছিল তারা ভেক্টর সম্পর্কে অবশ্যই তাদের কি থাকবে, ধারণা থাকবে। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে দুইটি ভেক্টর, এটা হচ্ছে ও এ ভেক্টর এবং এটা হচ্ছে ও বি ভেক্টর। এই ভেক্টর দ্বয় পরস্পর থিটা কোণে ক্রিয়া করে, পরস্পর কত ডিগ্রি কোণে ক্রিয়া করে? থিটা কোণে ক্রিয়া করে। দেখো প্রিয় শিক্ষার্থী, যদি দুইটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার রাশি হয়, এই যে ও এ ভেক্টর বা ফি ভেক্টর এবং কিউ ভেক্টরের গুণফল যদি একটি কি রাশি হয়, স্কেলার রাশি হয়, তখন ওই ধরনের গুণনকে আমরা বলবো স্কেলার গুণন বা ডট গুণন। আবার বলতেছি, যদি দুইটি ভেক্টর রাশি যদি পরস্পর থিটা কোণে ক্রিয়া করে, তবে ভেক্টর রাশিদ্বয়ের গুণফল যদি একটি স্কেলার রাশি হয়, তখন ওই ধরনের গুণনকে আমরা বলবো স্কেলার গুণন বা ডট গুণন। দেখো স্কেলার গুণনের মান ভেক্টর রাশি দুটির মানের গুণফল ও এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। আবার বলতেছি, দেখো দুইটি ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয়, তবে ওই ধরনের গুণনকে স্কেলার গুণন বলা হয়। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে দুটি ভেক্টর রাশি, একটা ফি ভেক্টর একটা কিউ ভেক্টর। ফি ভেক্টরটি ও এ বরাবর এবং কিউ ভেক্টরটি ও বি বরাবর ক্রিয়া করতেছে এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। যেহেতু থিটা কোণে ক্রিয়া করতেছে, সেহেতু আমরা বলতে পারি যে কোনো দুইটি ভেক্টর রাশির গুণফল ভেক্টর রাশিদ্বয়ের মানের গুণফল এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। অর্থাৎ যদি দুটি ভেক্টর ফি এবং কিউ হয়, তবে এই ফি এবং কিউ ভেক্টরের গুণফল হবে ভেক্টর দুইটির মান এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। এই ধরনের গুণনকে ডট গুণনও বলা হয়। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। দেখো আমি তাহলে লিখতে পারি পি ভেক্টর ইনটু কিউ ভেক্টর সমান ফি ভেক্টরের মান যদি ফি হয়, কিউ ভেক্টরের মান যদি কিউ হয়, তাহলে ফি কিউ cos থিটা। ফি কিউ কত থিটা? cos থিটা। কেমনে বাইর করছি? দেখো আমি এই বি ভেক্টর থেকে এটা ও এর উপর একটা লম্বটার নাম, এই লম্বটার নাম হচ্ছে বিএম। এই UM লেখাটা হচ্ছে ও এ ভেক্টর বরাবর OB এর লম্ব অভিক্ষেপ, OB এর কি অভিক্ষেপ? লম্ব অভিক্ষেপ। অথবা আমি যদি এখানে একটা টর্চ জ্বালাই, দেখো আমি যদি এখানে টর্চ জ্বালাই, তাহলে এই যে এই রেখাটা
উপর যদি টর্চ দ্বারা আলোকিত করি তাহলে রেখাটার একটা ছায়া পড়বে, সেই ছায়াটা উবি রেখার ছায়া হলো UM। এই UM রেখাকে বলা হয় UE বরাবর UB এর লম্ব অভিক্ষেপ। UE বরাবর UB এর কি অভিক্ষেপ? লম্ব অভিক্ষেপ। আমি যদি এটাকে সমকোণী ত্রিভুজ কল্পনা করি তাহলে দেখো এই UM সমান দাঁড়াবে UM বাই অতিভুজ UB সমান হচ্ছে cos θ। UM বাই অতিভুজ UB সমান কি θ? cos θ, বা UM সমান আমরা পাবো UB cos θ। UB কি θ? cos θ। এখন UB মানে হচ্ছে যে কিউব, কারণ UB ভেক্টরের মান হচ্ছে কিউব। UB ভেক্টরের মান হচ্ছে কি? কারণ আমরা পাইছিলাম UB ভেক্টর সমান কিউ ভেক্টর, তাহলে UB ভেক্টরের মান অবশ্যই কি হবে? কিউব হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি q cos θ। তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি p q cos θ। p কি cos θ? q cos θ। অর্থাৎ যে কোনো দুটি ভেক্টর রাশির ডট গুণন, সমান যে কোনো একটি ভেক্টরের মান, যে কোনো একটি ভেক্টরের মান ইনটু ভেক্টরটি বরাবর যে কোনো একটি ভেক্টরের মান ইনটু ভেক্টরটি বরাবর অন্য ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে এখানে দেখো ফি বরাবর কিউ এর লম্ব অভিক্ষেপ হচ্ছে, ফি ভেক্টর বরাবর কিউ এর লম্ব অভিক্ষেপ হচ্ছে কত? কিউ cos θ। ফি ভেক্টর বরাবর কিউ এর লম্ব অভিক্ষেপ কি? কিউ cos θ। তাহলে ফি ভেক্টরের মান ইনটু ফি ভেক্টর বরাবর কিউ ভেক্টরের কি অভিক্ষেপ? লম্ব অভিক্ষেপ। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। আমরা এই সংজ্ঞাটাকে আরেকটু যদি সুন্দরভাবে দিতে চাই তাহলে আমরা এই সংজ্ঞাটাকে ভাবে দিতে পারি। দেখো কিভাবে দিতে পারি? আমরা দিতে পারি দুইটি ভেক্টরের মানের গুণফলের সাথে দুইটি ভেক্টরের মানের গুণফলের সাথে দেখো এখানে দুটি ভেক্টর ক্রিয়া করছিল, এই দুটি ভেক্টরের মানের গুণফলের সাথে যদি তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল, মানের গুণফলের সাথে তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলকে স্কেলার গুণন বা ডট গুণন বলা হয়। স্কেলার গুণন বা কি গুণন বলা হয়? ডট গুণন বলা হয়। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা ডট গুণন বা স্কেলার গুণন কি জিনিস বুঝতে পেরেছো। তাহলে দেখো আমরা কি লিখতে পারতেছি? দুটি ভেক্টর যদি একটা পি ভেক্টর একটা কিউ ভেক্টর হয় এবং এদের মধ্যকার ডট গুণন বা স্কেলার গুণন হবে পি ভেক্টরের মান ইনটু কিউ ভেক্টরের মান ইনটু cos θ ইনটু কি θ? cos θ। অর্থাৎ আমরা কি লিখতে পারতেছি? পি কিউ cos θ লিখতে পারতেছি। কি লিখতে পারতেছি? পি কিউ cos θ লিখতে পারতেছি। পি ডট কিউ, এটাকে এক নম্বর সমীকরণ দিলাম। দেখো যদি থিটার মান 0 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে পি ডট কিউ এর মানের পরিবর্তন ঘটবে। যদি থিটার মান 90 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে পি ডট কিউ এর মানের পরিবর্তন ঘটবে। যদি থিটার মান 180 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে পি কিউ এর মান পরিবর্তন হবে, পি ডট কিউ এর মান পরিবর্তন হবে। আমরা একটু বিশেষ ক্ষেত্রে হিসাব করব। এখানে দেখো বিশেষ ক্ষেত্র 1 নাম্বার থিটা সমান 0 ডিগ্রি হলে 1 নম্বর হতে কি পাই? দেখো পি ডট কিউ সমান পি কিউ cos 0 ডিগ্রি। তার মানে আমরা কি পাচ্ছি? পি কিউ পাচ্ছি। অর্থাৎ ভেক্টরদ্বয় যদি পরস্পর সমান্তরাল হয়, কি হয়? সমান্তরাল হয়, তবে ভেক্টরদের ডট গুণন বা স্কেলার গুণন ভেক্টরদের মানের গুণফলের সমান হবে। আবার বলছি, ভেক্টরদ্বয় যদি পরস্পর সমান্তরাল হয় অর্থাৎ থিটা ডিগ্রি কোণের পরিবর্তে 0 ডিগ্রি কোণে কাজ করে সেই ক্ষেত্রে, অর্থাৎ এই দুটি ভেক্টর যদি এরকম সমান্তরাল হয় সেই ক্ষেত্রে তাদের ডট গুণন বা স্কেলার গুণন হবে ভেক্টরদের মানের গুণফলের সমান। এখন দেখো 2 নাম্বার, যদি থিটা সমান 90 ডিগ্রি হয়, থিটা সমান কত হয়?
90 ডিগ্রি হয়। তাহলে এক থেকে কি পাই দেখো, আমরা এক থেকে পাই p ডট q সমান pq cos 90 ডিগ্রি। তার মানে cos 90 ডিগ্রির মান 0। তার মানে আমরা কি পাবো, টোটাল 0 পাবো। cos 90 ডিগ্রি সমান 0 হলে আমি আরেকটু লিখি pq * 0 সমান 0। অর্থাৎ যদি ভেক্টরদ্বয় পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, অর্থাৎ পরস্পর কত ডিগ্রি কোণে ক্রিয়া করে, 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে। ভেক্টরটা যদি পরস্পর কত ডিগ্রি কোণে ক্রিয়া করে, 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, সেই ক্ষেত্রে ভেক্টরদ্বয়ের ডট গুণনের মান কত হবে, 0 হবে। অর্থাৎ ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হলে তাদের ডট গুণন 0 হবে। ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হলে তাদের ডট গুণন কি হবে, 0 হবে। এখন দেখো 3 নাম্বার হচ্ছে যে যদি থিটা এর মান 180 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে আমরা 1 নাম্বার থেকে কি পাই দেখো, p ডট q সমান pq cos 180 ডিগ্রি। তার মানে cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, তার মানে pq ইনটু -1, তার মানে pq দেখো ভেক্টরদ্বয় যদি পরস্পর সমান্তরাল এবং বিপরীতমুখী হয়, ভেক্টরদ্বয় যদি পরস্পর সমান্তরাল এবং কি হয়, বিপরীতমুখী হয়, সেই ক্ষেত্রে যদি ভেক্টরদ্বয় পরস্পর 180 ডিগ্রি কোণে ক্রিয়া করে, 180 ডিগ্রি কোণে ক্রিয়া করে, ভেক্টরদ্বয় পরস্পর যদি কত ডিগ্রি কোণে ক্রিয়া করে, 180 ডিগ্রি কোণে ক্রিয়া করে, সেই ক্ষেত্রে ভেক্টরদ্বয়ের ডট গুণন হবে, স্কেলার গুণন হবে। ভেক্টরদ্বয়ের মানে গুণফলের সমান, তবে এরা পরস্পর বিপরীত বা মানটা ঋণাত্মক হবে। বিপরীত বা মানটা কি হবে, ঋণাত্মক হবে। এখন দেখো 4 নাম্বার, যদি থিটা সমান কি হয়, 0 ডিগ্রি হয়, যদি থিটা সমান 0 ডিগ্রি হয় এবং ফি সমান কিউ হয়, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো, এক হতে পাই p ডট q সমান p ইনটু p, p ডট q সমান p ইনটু p। তাহলে একটু দেখো, যদি p এবং q পরস্পর সমান এবং এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, তাহলে p ডট q সমান p ইনটু p cos 0 ডিগ্রি। তার মানে p স্কয়ার ইনটু 1, তার মানে p স্কয়ার। তাহলে আমরা দেখতেছি যে ভেক্টরদ্বয় যদি পরস্পর সমান এবং এদের মধ্যবর্তী কোণ যদি 0 হয়, সেই ক্ষেত্রে ভেক্টরদ্বয়ের ডট গুণন হবে। ভেক্টরদ্বয়ের যে কোনো একটি ভেক্টরের মানের বর্গের সমান, বর্গের সমান। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা স্কেলার গুণন বা ডট গুণন সম্বন্ধে মোটামুটি বুঝতে পারছো। আমরা এখন একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করব। দেখো আমরা কাজ জানি, কাজ মানে আমরা জানি যে বল ইনটু সরণের গুণফল সমান কাজ। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, সেটির যদি সরণ ঘটে, সেই ক্ষেত্রে তাকে আমরা বলবো কি, কাজ বলবো। দেখো এই যে এই রেখা বরাবর বল প্রয়োগ হচ্ছে, এই রেখাটা বরাবর কি প্রয়োগ হচ্ছে, বল প্রয়োগ হচ্ছে। এই রেখার নাম দিলাম এবি বরাবর আমি বল প্রয়োগ করলাম। বস্তুটি এই থিটা কোণে এসি বরাবর গতিশীল হলো। কত ডিগ্রি কোণে, থিটা কোণে এসি বরাবর গতিশীল হলো এবং এসি বরাবর গতিশীল হয়ে সে এস দূরত্ব অতিক্রম করছে। কত দূরত্ব অতিক্রম করছে, এস দূরত্ব অতিক্রম করছে। যদি বস্তুটি এসি বরাবর না গিয়ে এবি বরাবর যেত, এসি বরাবর যদি না গিয়ে এবি বরাবর যদি যেত, এটাকে আমি ডি লিখি, তাহলে দেখা যাবে যে বস্তুটি এবি পর্যন্ত যেতে পারত। আবার বলছি, এই যে আমি এবি বরাবর বল প্রয়োগ করলাম কোন বস্তুর উপর, বস্তুটি এবি বরাবর না গিয়ে থিটা কোণে এসি বরাবর গেছে। এসি বরাবর গিয়ে সে কত দূরত্ব অতিক্রম করছে, এস দূরত্ব অতিক্রম করছে। এখন দেখো বস্তুটি যদি এসি বরাবর না যেত, যে বলটা প্রয়োগ করছিলাম সেই বলটা যদি আবার প্রয়োগ করতাম, এবি বরাবর যদি বস্তুটি গতিশীল হতো, সেই ক্ষেত্রে বস্তুটি দূরত্ব অতিক্রম করতো এবি, কত, এবি। তার মানে দেখতেছি যে এই এবি হবে এসি এর লম্ব অভিক্ষেপ, এবি হবে এসি এর কি অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ। বা এডি বরাবর এডি গুলোকে কি বলতে পারি আমরা, অর্থাৎ বলের দিকে বা বলের অভিমুখে সরণের মান হচ্ছে এবি। অর্থাৎ বল প্রয়োগ করার কারণে যদি এবি বরাবর না গিয়ে এসি বরাবর যেত, সেই দূরত্ব অতিক্রম করতে এস। এখন
কিন্তু সে যদি এসি বরাবর না গিয়ে বল বরাবর যেত, অর্থাৎ বল যেদিকে প্রয়োগ করছে সেদিকে যেত, সেই দূরত্ব অতিক্রম করতে এবি। তাহলে এই এবি সমান কত আমরা বের করব। এটা একটি সমকোণী ত্রিভুজ, কারণ লম্ব আছে, তাহলে আমরা এখানে সমকোণী ত্রিভুজ, এটা যদি লম্ব হয় এটা ভূমি, এটা ত্রিভুজ। এখান থেকে লিখতে পারি এবি বাই এসি সমান, এবি বাই এসি সমান হচ্ছে cos θ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ সমান cos θ, বা এবি সমান আমরা লিখতে পারি s cos θ। আমি ভেক্টর চিহ্নটা দিচ্ছি না, কারণ এখানে মান হিসাব করতেছি, শুধুমাত্র কি হিসাব করতেছি, মান হিসাব করতেছি বিধায় এখানে আমাদের কি আসতেছে না, ভেক্টর আসতেছে না। তার মানে ab বরাবর সরণের উপাংশ হচ্ছে ab বরাবর, বা বলের অভিমুখী সরণের উপাংশ হচ্ছে ab বা s cos θ। তাহলে আমরা লিখতে পারি কাজ সমান বল ইনটু বলের দিকে সরণের উপাংশ, বলের দিকে সরণের উপাংশ, বলের দিকে সরণের উপাংশ। তাহলে আমরা বল পাইলাম f এবং বলের দিকে সরণের উপাংশ পাইলাম s cos θ। তাহলে আমরা লিখতে পারি fs cos θ। আমরা জানি যে a ডট b সমান ab cos θ। তাহলে এখানে দেখো a ডট b সমান যদি ab cos θ হয়, তাহলে fs cos θ সমান আমরা লিখতে পারি f ডট s, f ডট s। তার মানে আমরা দেখতেছি যে ভেক্টর গুণন বা স্কেলার গুণনের একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে কাজ। কারণ আমরা কাজ যখন পেতে চাই তখন দুটি ভেক্টর রাশি বল এবং সরণের গুণ করতে হয়। এই বল এবং সরণের ডট গুণন বা স্কেলার গুণন থেকে আমরা পাচ্ছি যে বল এবং সরণের ডট গুণন বা স্কেলার গুণন থেকে আমরা পাচ্ছি যে গুণফল কাজ, যা একটি কি রাশি, স্কেলার রাশি। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা ভেক্টর স্কেলার রাশি বা ডট গুণনের, স্কেলার গুণন বা ডট গুণনের তোমরা কি পাচ্ছ, একটি উৎকৃষ্ট উদাহরণ পেয়ে গেছো, যেটা কাজ হিসেবে পরিচিত। এবং কাজ সমান হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ সমান হচ্ছে এফ ডট এস। এখানে এফ হচ্ছে ভেক্টর রাশি, এস হচ্ছে কি রাশি, এস এবং এফ হচ্ছে ভেক্টর রাশি। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন একটা গাণিতিক সমস্যা সমাধান করব। দেখো, একটি নদীতে স্রোতের বেগ 6 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে 30 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার বেগে একজন মাঝি নৌকা চালনা করছেন। স্রোতের বেগ ছিল 6 কিলোমিটার ঘন্টায় এবং স্রোতের সাথে 3 কিলোমিটার ঘন্টায় 30 ডিগ্রি কোণে একজন মাঝি নৌকা চালনা করছেন। বলছিল নৌকার প্রকৃত বেগ এবং নৌকাটি কোন দিকে চালনা করছেন সেটা নির্ণয় করো। নৌকাটি স্রোতের সাপেক্ষে কত ডিগ্রি কোণে নির্ণয় করতে চালিত হচ্ছে সেটা কি করতে নির্ণয় করতে। নৌকাটির প্রকৃত বেগ হচ্ছে লব্ধি। মনে করো এটি একটি নদী, এদিকে স্রোত যাচ্ছে, এই যে স্রোতের সাথে দেখো, স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে, স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে তিনি এভাবে নৌকাটি চালনা করতেছেন। এটা নৌকার বেগ, নৌকার বেগটা আমি মনে করলাম কিউ, কিউ সমান আমি মনে করলাম 3 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে স্রোতের বেগ, স্রোতের বেগ আমি পি সমান মনে করলাম 6 কিলোমিটার পার আওয়ার। দেখো এটা কত ডিগ্রি কোণ ছিল, 60 ডিগ্রি কোণ ছিল। তাহলে আমি এখানে লিখতে পারি স্রোতের বেগ কিউ সমান 6 কিলোমিটার পার আওয়ার। নৌকার বেগ, সরি এটা পি হবে, নৌকার বেগ পি কিউ সমান, নৌকার বেগ কিউ সমান 3 কিলোমিটার পার আওয়ার। এখন দেখো কত ডিগ্রি কোণে চালাইছিল, 90 ডিগ্রি, 60 ডিগ্রি কোণে চালাইছিল। তার মানে আলফা সমান 60 ডিগ্রি। আলফা সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। নৌকাটির প্রকৃত বেগ বা লব্ধি হবে এটা, লব্ধি। দেখো লব্ধি কত, এটা যদি আর হয় তাহলে লব্ধি আর, দেখো লব্ধি আর সমান জানি না, আর সমান কি জানি না। আবার এই লব্ধিটা স্রোতের সাথে থিটা কোণ উৎপন্ন করে। লব্ধিটা কার সাথে থিটা কোণ উৎপন্ন করে, স্রোতের সাথে থিটা কোণ উৎপন্ন করে। থিটা সমান তাও জানি না। এখন দেখো আমরা জানি যে, আমরা জানি লব্ধি আর সমান স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ আলফা। তার মানে 6 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 2 ইনটু 6 ইনটু 3 ইনটু এটা cos আলফা হবে ইনটু cos 60 ডিগ্রি। আমরা ক্যালকুলেট করলে পাবো 36 9 6 দিয়ে করে 12 3 12 36 cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে এটা হবে 18 18 36
54, 5 নং 65, 65 কত হবে 65 হবে। আমরা কত পাবো 63, আর 9 17 17 63 হবে 63। অর্থাৎ আমি যদি মান বের করি 60 এর বর্গমূল হবে কত 63 এর বর্গমূল হবে, তাহলে আমরা বর্গমূল করলে পাবো 7.94 কত পাবো 94 কিলোমিটার পার আওয়ার পাবো। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। এখন আমরা কোন দিকের অর্থাৎ লব্ধিটা স্রোতের সাথে অর্থাৎ নৌকার প্রকৃতি বেগ স্রোতের সাথে কত ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে সেটা একটু দেখবো। নৌকার প্রকৃতি বেগ স্রোতের সাথে কত ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। দেখো কার সাথে কাজ করতেছে স্রোতের সাথে। স্রোতটা কি ছিল কিউ ছিল, তাহলে যার সাথে কাজ করতেছে সে সিঙ্গেল থাকবে। আমরা জানি থিটা ইকুয়াল tan ইনভার্স p sin আলফা বাই q প্লাস p cos আলফা। এখানে আলফা p q এগুলি সব জানি, কিন্তু আমার সমীকরণ ছিল q sin আলফা বাই p প্লাস q sin আলফা। আমি এখানে যার সাপেক্ষে কাজ করতেছি তাকে q ধরছি, এই জন্য এখানে q টা সিঙ্গেল লিখছি যে tan ইনভার্স p মানে হচ্ছে যে 3, p মানে হচ্ছে 6 sin 60 ডিগ্রি, এটা 3 প্লাস 6 cos 60 ডিগ্রি, 3 প্লাস 6 cos 60 ডিগ্রি। তাহলে দেখো আমরা কি পাই, দেখো প্রিয় শিক্ষার্থী আমরা কি পাচ্ছি। দেখো এখানে আমাদের একটু ভুল হয়েছে, এখানে p সমান ছিল 3 এবং q ছিল কত 6, এটা হয়ে যাবে কত 3। তাহলে দেখো tan ইনভার্স আমরা একটু যদি হিসাব করি 3 ইনটু হাফ 6 প্লাস 3 ইনটু সরি এটা হবে √3/2, এটা হবে 3 ইনটু হাফ। দেখো আমরা একটু ক্যালকুলেট করলে কি পাই, দেখি একটু ক্যালকুলেট করলে আমরা পাবো 3 আমরা ক্যালকুলেট করলে পাবো 19.1 ডিগ্রি প্রাইম। অর্থাৎ নৌকাটি মাঝি স্রোতের সাপেক্ষে অর্থাৎ স্রোতের সাপেক্ষে কত ডিগ্রি কোণে 19.1 ডিগ্রি কোণে চালনা করবেন, 19.1 ডিগ্রি কোণে চালনা করবেন। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। আবারও আমার ইউটিউব চ্যানেল প্লাস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান রেখে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।